তোমরা হলো লেভেল 2 টার্ম 2, তাই না? জি স্যার। ওকে, তার মানে গত সেশনে আমরা থার্মোডাইনামিক্স পড়েছি, তাই তো? জি স্যার। ওকে ওকে, সো আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি এতে থার্মোডাইনামিক্স একটা বিরাট রোল প্লে করবে, যার কারণে যেহেতু আমরা আগের সেমিস্টারে থার্মোডাইনামিক্স পড়ে ফেলেছি, তো আমরা যতটা পারি থার্মোডাইনামিক্স এখানে কম ইউজ করার চেষ্টা করব। তো কোর্সটা আমি এইবারই প্রথমবারের মতো নিচ্ছি। This is one of the very basic and core course of material science and engineering. Engineering material science engineering যতগুলো কোর কোর্স বলে, and without studying these type of courses তোমার ডিগ্রি ইনকমপ্লিট হয়ে যাবে। সেই সমস্ত কোর্সের মধ্যে phase diagrams and transformation like thermodynamics as well is important. Because this is the vital subject যেটা আলটিমেটলি তোমাদেরকে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট বানাবে এবং অন্য যে কোনো ইঞ্জিনিয়ার থেকে তোমাদেরকে সেপারেট করবে। Because of this subject you will be able to know how material properties can be modified or changed, or একটা ম্যাটেরিয়াল কেন এই ধরনের বিহেভিয়ার করে সেটা বুঝতে গেলে পরে, অথবা তুমি একটা ম্যাটেরিয়ালকে যদি তার প্রপার্টি যদি ম্যানিপুলেট করতে চাও, প্রপার্টি বাড়াতে কমাতে চাও, তাহলে পরে যে টুলটা তোমার কাজে লাগবে সেটা হলো এই ফেজ ডায়াগ্রামস এন্ড ট্রান্সফরমেশনস। যার জন্য এই কোর্সটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোর্স। আমরা এইটাকে 4 ক্রেডিট আওয়ারের মধ্যে ফেলেছি, বিকজ ইটস এরিয়া ইজ বেসিক্যালি ভাস্ট। সো দেখি আমরা চেষ্টা করব কতদূর এটা কমপ্লিট করা যায়। আজকে খুবই হাইলাইট করব পড়াশোনা, আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করব। আজকে আমরা জাস্ট ভেরি ব্রিফলি ইন্ট্রোডিউস করব সাবজেক্টটাকে। আমি শেয়ার দিচ্ছি। Probably this one. No, not this one. Yes. So welcome to phase diagram and transformations. Okay, AVME 213. আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ইন্ট্রোডাকশন টু দ্য কোর্সেস। আমরা থার্মোডাইনামিক্স একটা চ্যাপ্টার ইউজ করেছিলাম, চ্যাপ্টার 7 প্রবাবলি, ইন্ট্রোডাকশন টু ফেজ ডায়াগ্রাম। সেখানে ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে আমরা কিছু কথা বলেছি, আমরা সেগুলোও কিছুটা হাইলাইট করি। তো আমরা বলেছিলাম যে ফেজ ডায়াগ্রাম একটা বেসিক্যালি একটা গ্রাফিক্যাল ম্যাপ that shows the behavior of metal alloys during heating and cooling. আমরা যদি ইন জেনারেল কথা বলি, মেটাল না বলে ম্যাটেরিয়ালস এর কথা বলতে পারি, বিকজ সিরামিক ফেজ ডায়াগ্রাম ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো একটা ম্যাটেরিয়াল ডিউরিং হিটিং অ্যান্ড কুলিং কি ধরনের বিহেভিয়ার শো করে সেটাই বেসিক্যালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো ফেজ ডায়াগ্রামস, ঠিক আছে? And in addition, they also show the solid phases that are present at equilibrium after aerobic freezes. So আমরা যখন যদি কুলিং এর কথা চিন্তা করি, হিটিং এ করলে তার উল্টাটা হবে। সো কুলিং এর কথা চিন্তা করি যদি, তাহলে লিকুইড থেকে এটা যখন সলিডিফিকেশন হবে, একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত এটার যে ট্রান্সফরমেশন গুলো হয় বা চেঞ্জ যেগুলো হয় ডিউরিং ফ্রিজিং আর কুলিং, সেই যে ফেজ গুলো ডেভেলপ করে কোন একটা পার্টিকুলার অ্যালয়, সেই ফেজ গুলোই শো করে in the phase diagram. And they are the primary tool in metallurgy and materials because they provide the basis for predicting or interpreting the changes in the internal structure of a material. তার মানে এটা একটা ভাইটাল টুল ফর ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, যারা এটা দেখে এক নম্বর আন্ডারস্ট্যান্ড করতে পারে কি কি ফেজ আছে এবং প্রেডিক্ট করতে পারে যে কি ধরনের ফেজ চেঞ্জ হবে যদি আমি একটা সার্টেন লেভেল অফ ট্রান্সফরমেশন ক্যারি আউট করতে চাই। সো
ফেজ গুলো দেখা এবং ফেজের চেঞ্জ যেটা হচ্ছে সেটাও বোঝা, এটা হলো ফেজ ডায়াগ্রাম থেকে আমরা পেতে পারি। আমরা অনেকগুলো ছবি দেখেছিলাম, সেই ছবিগুলো আমি এখানে কপি করেছি। আরো ছবি আছে যেটা আমরা এখানে এই পর্যায়ে দেখবো। সো ফেজ ডায়াগ্রামস, যেহেতু ম্যাটেরিয়ালের ফেজ ডায়াগ্রাম, সো ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের হতে পারে ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন। ইট কুড বি ইউনারি সিস্টেম। ইউনারি সিস্টেম বলতে মিন করছি জাস্ট একটা কম্পোজিশন আছে। এখানে আমরা ছবি দেখেছি ফেজ ডায়াগ্রাম ফর মেটাল কপার। সো কপারের ফেজ ডায়াগ্রাম আছে, কপার একটা ইউনারি সিস্টেম। সিমিলারলি সিলিকন ডাইঅক্সাইড, এটা সিরামিক সিস্টেমের মধ্যে যদি আমরা ফেলি বা ম্যাটেরিয়াল সিস্টেমে যদি ফেলি, সিলিকন ডাইঅক্সাইডটাকেও আমরা ইউনারি বলি। আমরা এক্সপ্লেন করেছিলাম যে যদি একটা কম্পাউন্ড যদি ডিসোসিয়েট না করে তাহলে আমরা এটাকে ইউনারি পর্যায়ে ফেলবো। সো দিজ আর দ্য টু ইউনারি সিস্টেমস। এবং এটার রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখেছি যে ওয়াই অ্যাক্সিসে আছে প্রেসার এবং এক্স অ্যাক্সিসে আছে হলো টেম্পারেচার। সো these are examples of unary system. বাইনারি সিস্টেমের কথা আমরা ছবি দেখিয়েছিলাম, সেখানেও এক্স্যাক্টলি এই দুটো ছবি আমরা দেখিয়েছিলাম। সেটা হলো বাঁদিকে আছে লেড টিন মেটালিক সিস্টেম এবং ডান দিকে আছে হলো সিলিকন ডাইঅক্সাইড অ্যালুমিনা সিরামিক সিস্টেম। তো সিলিকা অ্যালুমিনা সিরামিক সিস্টেমের জন্য আর এখানে লেড টিন মেটালিক সিস্টেম, দুটো এক্সাম্পল এখানে আমরা দেখেছি। এবং এখানে প্রাইমারি ইউনারি সিস্টেমের দিকে তফাৎ যেটা হলো যে কোঅর্ডিনেট সিলেকশন। আমরা ইউনারিতে বলেছিলাম প্রেসার ভার্সাস কম্পোজিশন, সরি টেম্পারেচার, আর এখানে আমরা বলতেছি যে টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন। এই অ্যাক্সিস গুলো সিলেকশনের কথা আমরা ফেজ ইয়েতে থার্মোডাইনামিক্স আলাপ করেছিলাম, যে এটা ডিপেন্ড করে ফেজ রুল, গিফট ফেজ রুল যেটা আছে সেখান থেকে এখানে নাম্বার অফ কম্পোনেন্ট কয়টা আছে, নাম্বার অফ ফেজ কয়টা আছে এক্সেট্রা, এটা থেকে আমরা সিলেক্ট করতে পারি যে নাম্বার অফ ভেরিয়েবল কয়টা হবে বা ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা লাগবে। এবং সেখানে আমরা বলেছিলাম যে একটা কমপ্লিট একটা ফেজ ডায়াগ্রামে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে পরে সিঙ্গেল ফেজ যেগুলো আছে সেইটারই জন্যই সবচেয়ে বেশি ডিগ্রিজ অফ ফ্রিডম লাগে এবং তার জন্য যে কটা লাগে সেই কটা এখানে রিপ্রেজেন্ট করতে হবে। এবং আমরা দেখেছিলাম যে বাইনারির জন্য লাগে হলো 3টা কোঅর্ডিনেটস এবং আমরা বলেছিলাম যে 3টা কোঅর্ডিনেটস দিয়ে যদি আমরা ফেজ ডায়াগ্রাম আঁকি তাহলে বুঝতে অসুবিধা হয় আমাদের জন্য, যার জন্য আমরা একটা কোঅর্ডিনেটকে ফিক্সড করে দেই। যেখানে এখানে ছিল প্রেসার একটা কোঅর্ডিনেট, সেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার প্রেসারে ফিক্সড করে আমরা এটাকে সেকশন হিসেবে দেখাচ্ছি। সো এটা হলো বাইনারি সিস্টেম। টার্নারি সিস্টেম আমি ছবি দেখাইনি, যদি আমরা টার্নারি সিস্টেম নিয়ে ডিটেইল আলাপ করব। সো টার্নারি সিস্টেম মানে হলো যেখানে 3 কম্পোনেন্ট সিস্টেম আছে। সিরামিক সিস্টেম মোস্টলি টার্নারি সিস্টেম, মেটালিক সিস্টেমের মধ্যে খুব কম আছে, আমরা যতগুলো ইউজ করি তার মধ্যে কমই পাওয়া যায়। সিরামিক সিস্টেমটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো আমরা ওগুলো পর্যায়ক্রমে দেখবো। সো দিস আর দ্য ফেজ ডায়াগ্রামস, যেটা আমরা বলছি যে ইট ইজ এ ম্যাপ বেসিক্যালি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি ফেজ আছে এবং ডিউরিং কুলিং অর হিটিং কি ধরনের ফেজ চেঞ্জ হয়। এবং এখানে কেবলমাত্র ইকুইলিব্রিয়াম ফেজ গুলি আমরা দেখতে পাবো এবং সলিড ফেজ গুলো এখানে দেখা যাচ্ছে। আনইকুইলিব্রিয়াম বা নন ইকুইলিব্রিয়াম ফেজ যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে না, যদিও দে আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্টিলের মধ্যে দেখবো মার্টেনসাইট বলে একটা ফেজ আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা ফেজ। যখন আমরা স্টিলকে হার্ড করি তখন মার্টেনসাইট ডেভেলপ করি। দিস ইজ নট অ্যান ইকুইলিব্রিয়াম ফেজ। সুতরাং স্টিলের যে ফেজ ডায়াগ্রাম যেটা আছে সেখানে তুমি মার্টেনসাইট খুঁজে পাবো না, ঠিক আছে, বিকজ ইট ইজ অ্যান নন ইকুইলিব্রিয়াম ফেজ এবং ফেজ ডায়াগ্রামের মধ্যে কেবলমাত্র ইকুইলিব্রিয়াম ফেজ গুলি দেখা যায়। ওকে, দেন ফেজ ট্রান্সফরমেশনের কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে ক্যান ইউ কন্ট্রোল দ্য মাইক্রোস্ট্রাকচার। আমরা বলতেছি যেহেতু মাইক্রোস্ট্রাকচার যেটা বা ফেজ যেগুলো আছে সেগুলো প্রপার্টিকে কন্ট্রোল করে অফ এ ম্যাটেরিয়াল। সুতরাং তুমি একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করে ফেলা, কোন একটা প্রসেসে কাস্টিং করে তুমি একটা ম্যাটেরিয়াল তৈরি করার পরে এটা একটা সার্টেন ফেজ ডেভেলপ করলো এবং প্রপার্টি তোমার মনোমতো হলো না, তখন কি অবস্থা হবে? ক্যান ইউ চেঞ্জ দ্য ফেজেস, or can you control the phases? যে ফেজ গুলো আছে সেগুলো ঠিক আছে, কিন্তু ফেজ গুলো মনে হচ্ছে অ্যাপারেন্ট অনেক বড় বড় সাইজের হয়ে গেছে, গ্রেইন গুলো অনেক বড় বড় হয়ে গেছে। ক্যান ইউ কন্ট্রোল দ্য গ্রেইন সাইজ? এগুলোকে ছোট করে দিতে পারি কিনা, এটসেট্রা এটসেট্রা। সো microstructure control একটা important parameter, because by controlling the microstructure we can control the property in the finished product. So can we control the microstructure that is formed during cooling or heating of an alloy of fixed composition? সো একটা ম্যাটেরিয়াল আমি ডেভেলপ করেছি, কাস্টিং করে তৈরি করেছি এবং আমরা মাইক্রোস্ট্রাকচার দেখেছি ইউজিং মাইক্রোস্কোপ,
দেখলাম যে কাস্টিং যে স্ট্রাকচার আছে সেটা আমাদের পছন্দ হলো না, সো উই ওয়ান্ট টু চেঞ্জ ইট। এবং বাই কন্ট্রোলিং দ্য ট্রান্সফরমেশন মেকানিজম by varying temperature and time of transformation, ঠিক আছে। ট্রান্সফরমেশনের দুটো ইম্পর্টেন্ট ভেরিয়েবল হলো টেম্পারেচার এবং টাইম। আমরা টেম্পারেচার চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, এবং টাইম অফ ট্রান্সফরমেশন বা কুলিং রেট বা হিটিং রেট যেটা মিন করছি, তো কুলিং রেট আমরা চেঞ্জ করাতে পারি বা হিটিং রেট আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, ফাস্ট করতে পারি, স্লো করতে পারি, এন্ড সো অন। আমরা যদি একদম ফাস্ট করে ফেলি, একদম ফাস্ট করতে এত ফাস্ট 10⁻⁶ ডিগ্রিজ পার সেকেন্ড, এই ধরনের যদি কুলিং রেট করি, তাহলে পরে যেটা হয় যে ওখানে কোনো স্ট্রাকচারই তৈরি হয় না, ঠিক আছে। ওখানে যেটা ফর্ম করে সেটা হলো গ্লাসি ফেজ, তার মানে কোনো আমরা একটা অর্ডার প্যাটার্নে যে ম্যাটেরিয়াল গুলো অ্যাটম গুলো সাজানো হয়ে যায়, যেটাকে আমরা বলতেছি যে স্ট্রাকচার, সেই ধরনের কোনো স্ট্রাকচার ফর্ম করে না। ক্রিস্টাল স্ট্রাকচার কোনো ফর্ম করে, এটা গ্লাস স্ট্রাকচার ফর্ম করে। তখন আমরা এটাকে বলি মেটালিক গ্লাস। যদি অর্ডিনারি গ্লাস যেটা আছে সেটা সিরামিক, আমরা নর্মালি গ্লাস যেটা তৈরি করি সেটা সিরামিক গ্লাস, কিন্তু মেটালের মধ্যে ওই ধরনের গ্লাস পাওয়া সম্ভব জাস্ট বাই কন্ট্রোলিং দ্য টাইম অফ ট্রান্সফরমেশন। তার মানে ইউ হ্যাভ টু কুল ইট সুপার ফাস্ট, ঠিক আছে। তাইলে পরে অ্যাটম গুলো যেখানে আছে সেখানেই থেকে যাবে এবং এটা ক্রিস্টাল ফর্ম করবে, তখন আমরা বলবো মেটালিক গ্লাস। ওকে, সো তাহলে যেটা কি হচ্ছে, we can control the microstructure by controlling the transformation mechanism, এবং এটা কিভাবে চেঞ্জ করব, by controlling the change in structure, change in temperature and pressure of transformation, time of transformation. So phase transformation is a process of formation of new phase having a distinct physical or chemical character and of different structure than the parent phase. So একটা প্যারেন্ট ফেজ থেকে অন্য একটা ফেজে চেঞ্জ করে ফেলবো আমরা, ঠিক আছে, এবং যে ফেজটা ডেফিনেটলি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান, ঠিক আছে। আমরা স্টিলের মধ্যে যেটা করি যে অস্টেনাইট বলে একটা ফেজ আছে যেটা ফেজ সেন্টার কিউবিক, ফেরাইট আর একটা ফেজ আছে যেটা বডি সেন্টার কিউবিক। সো আমরা ফেরাইট থেকে অস্টেনাইট, অস্টেনাইট থেকে ফেরাইট চেঞ্জ করতে পারি, এন্ড ইট উইল বি অ্যান এক্সাম্পল অফ ফেজ ট্রান্সফরমেশন। তার মানে আমরা একটা ফেজ থেকে আরেকটা ফেজে চেঞ্জ করছি এবং দুইটা ফেজ টোটালি ডিফারেন্ট ফর্মেশন। Okay, so when an alloy undergoes heating and cooling, it undergoes phase transition or transformation in both a liquid state and solid state. Liquid state এর কথা আমরা খুব একটা চিন্তা ভাবনা করি না, যেহেতু এটা অনেক উপরে হাই টেম্পারেচারের ব্যাপার। আমরা বেসিক্যালি সলিড ফেজ নিয়ে ডিল করি, সুতরাং লিকুইড ফেজের মধ্যেও চেঞ্জ হয়, ঠিক আছে। একটা পার্টিকুলার লিকুইড থেকে আরেকটা পার্টিকুলার লিকুইডে চেঞ্জ হয়, সেটার কথা আমরা যদি আপাতত ইগনোর করি, সলিড স্টেট নিয়ে আমরা বেশি চিন্তা করি, বিকজ সলিডের মধ্যে আমরা মেইনলি ডিল করি। সো যখন হিটিং এবং কুলিং করি তাহলে ফেজ গুলো চেঞ্জ হয় ইন দ্য সলিড স্টেট, ঠিক আছে। and manipulation of phase transition is a major tool for controlling the properties of material, একটু আগে আমরা যেটা বললাম, and that's why study of phase transformation like fusion, vaporization, sublimation, allotropic transformation is extremely important in material science. ফিউশনের কথা তোমরা জানো, এটা মানে আমরা ফিউজ করছি, সলিড থেকে লিকুইডে নিচ্ছি, উল্টোটাও হতে পারে যেটাকে আমরা বলি সলিডিফিকেশন। ভেপোরাইজেশন, সো লিকুইড থেকে গ্যাসিভ হওয়া। সাবলিমেশন মানে হলো, সাবলিমেশন কোনটাকে বলে, সলিড থেকে সরাসরি মনে হয় গ্যাস হওয়াটা, নাকি সাবলি উল্টারা যেটা বলি। এন্ড অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন ইন জেনারেল সলিড স্টেটে কোন একটা ফেজ, এটা সলিড স্টেট ট্রান্সফরমেশন, যেমন গ্রাফাইট, ডায়মন্ড, কার্বনের দুটো ইলেকট্রনিক ফর্ম আছে। বিভিন্ন ম্যাটেরিয়াল, আয়রনের বেলায় তো আপনার কমন এক্সাম্পল, আয়রনের বেলায় অস্টেনেটও একটা সলিড স্টেট ফেজ, ফেরাইটও একটা সলিড স্টেট ফেজ। সো ইলেকট্রনিক ট্রান্সফরমেশন বলতে মিন করা হচ্ছে সলিড স্টেট ট্রান্সফরমেশন ইন জেনারেল। সো এই ধরনের ট্রান্সফরমেশন গুলো সেজন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল সায়েন্স, বিকজ এর মাধ্যমে আমরা ফেজ ট্রান্সফরমেশন করি এবং এই ফেজ ট্রান্সফরমেশন করার মাধ্যমে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিকে ম্যানিপুলেট করি। Thermodynamics plays very important role in phase diagrams and transformation. So central to understand material behavior, particularly as the application of these concepts underline phase equilibrium, transformation এবং state. State বলতে একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল কোন কন্ডিশনে আছে সেটাকে আমরা স্টেট বলি, এবং ফেজ ইকুইলিব্রিয়াম এন্ড ফেজ ট্রানজিশন এগুলো যদি বুঝতে হয় তাহলে পরে বিহাইন্ড দ্য সিন যেটা কাজ করে সেটা হলো থার্মোডাইনামিক্স। এবং থার্মোডাইনামিক্স অফ সলিউশন, আমরা সলিউশন করেছি, আমরা ম্যাটেরিয়াল সিস্টেম যেগুলো আলাদা ডিল করি সেগুলো মোস্টলি আর সলিউশন, স্টিল একটা সলিউশন, ঠিক আছে। তো এই ধরনের যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমরা ডিল করি, তো সলিউশনের থার্মোডাইনামিক বিহেভিয়ার কেমন
সেগুলো ডিল করা, সেগুলো স্টাডি করা মোস্ট ইম্পর্টেন্ট ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেজ ডায়াগ্রামস। আমরা কিছু কিছু এখানে দেখানোর চেষ্টা করব, হয়তো ডিটেলে আমরা থার্মোডাইনামিক্স যদিও যেহেতু আমরা অলরেডি পড়ে ফেলেছি কিছু থার্মোডাইনামিক্স, সেই জন্য বেশি থার্মোডাইনামিক্স এখানে পড়াশোনা করবো না, আমরা জাস্ট কিছু হাইলাইট করব। So in a nutshell, these are the main aspects of this course. এবং এই কোর্সের মধ্যে টোটালি দুটা পার্ট আছে, ক্লিয়ারলি নাম দেখে বোঝা যাচ্ছে, একটা হলো ফেজ ডায়াগ্রাম আর একটা হলো ফেজ ট্রান্সফরমেশন। এবং এই দুটার পিছনে বিহাইন্ড দ্য সিন যে প্যারামিটারটা কাজ করবে সেটা হলো থার্মোডাইনামিক বিহেভিয়ার। সো আমরা ম্যাটেরিয়ালি থার্মোডাইনামিক বিহেভিয়ারের মাধ্যমে ফেজ ডায়াগ্রামকে বোঝার চেষ্টা করব, ফেজ ট্রান্সফরমেশনকে বোঝার চেষ্টা করব। এবং ট্রান্সফরমেশনের মধ্যে যেহেতু একটা ট্রান্সফরমেশন মানেই হলো টাইম ডিপেন্ডেন্ট একটা প্রসেস। সো ট্রান্সফরমেশন বিভিন্ন ধরনের হতে পারে, একটা ডিভিশনাল ট্রান্সফরমেশন হতে পারে, একটা ডিভিশন লেস ট্রান্সফরমেশন হতে পারে। তার মানে কিছু ট্রান্সফরমেশন আছে যে টাইমের সাথে ডিপেন্ডেন্ট, তুমি যদি সময় না দাও ট্রান্সফরমেশন কমপ্লিট হবে না। আরেকটা আছে যে তুমি সময় দাও বা না দাও ডাজন্ট ম্যাটার, এটা একদম টাইম টোটালি টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা হবেই। এইটা ট্রান্সফরমেশন একটা পার্টিকুলার ফেজ থেকে একটা পার্টিকুলার ফেজ হবেই যদি তুমি এটা টেম্পারেচার কমাও, এটা হবেই, টাইমের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সেই ধর এগুলোকে বলে ডিভিশনলেস ট্রান্সফরমেশন, যেখানে কোনো ডিভিশন প্রসেস হয় না। সো ডিভিশন একটা ইম্পর্টেন্ট টপিক ইন ফেজ ট্রান্সফরমেশন, যার জন্য ফেজ ট্রান্সফরমেশন পড়ার আগে আমরা ডিভিশনে পড়বো। তো আমরা কোর্স আউটকাম যদি চিন্তা করি, এটা আমি এখনো বিয়ের পর্যায়ে আছে, এখনো কমপ্লিট করিনি, কনফিউশনের মধ্যে আছে কিভাবে এটা আমরা দেখবো। ওভারঅল আমরা যদি কোর্স আউটকামের কথা চিন্তা করি, at the end of this course you should be able to explain how equilibrium and non-equilibrium phase diagrams are constructed. So phase diagram construction তোমার জন্য জানা থাকতে হবে, তুমি বুঝতে পারবা তুমি একটা ফেজ ডায়াগ্রাম কিভাবে কনস্ট্রাক্ট করে এক্সপেরিমেন্টালের মাধ্যমে, সেটা তুমি যাতে করতে পারো সেটাও তুমি এখানে এই ওয়ান ফার্স্ট কোর্স আউটকাম থাকবে। of single and multi-component system. Determine, you'll be able to determine transformation types in solid state and influence of diffusion on transformation and growth. ঠিক আছে, সো কি ধরনের ট্রান্সফরমেশন হতে পারে সেটা তুমি জানবা, সেটা তুমি বুঝতে পারবা এবং এটা এক্সপ্লেইন করতে পারবা, এবং ডিফিউশন কিভাবে এই ট্রান্সফরমেশন প্রসেসগুলোকে কন্ট্রোল করে সেটা তুমি এক্সপ্লেইন করতে পারবা। Develop knowledge of how driving force of various types and barriers due to surface energy effect interact to influence the rate of transformation. Surface একটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এখন আমরা বলি ন্যানো টেকনোলজি করি, ন্যানো ম্যাটেরিয়ালস করি। So ন্যানো ম্যাটেরিয়ালসের সারফেস ইজ এক্সট্রিমলি হাই, একটা নর্মাল ম্যাটেরিয়ালের চেয়ে ন্যানো ম্যাটেরিয়ালের সারফেস অনেক বেশি থাকে। তো যার জন্য এদের যে ট্রান্সফরমেশন যেটা হয় ভেরি ফাস্ট হয়। তো সারফেস কি করে ট্রান্সফরমেশনকে কন্ট্রোল করে, ঠিক আছে, একটা মেল্টিং কে কিভাবে কন্ট্রোল করে, বয়লিং কে কিভাবে কন্ট্রোল করে, সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব। সো হাউ সারফেস কন্ট্রোল দিস ট্রান্সফরমেশন মেকানিজম এন্ড মাইক্রোস্ট্রাকচারাল চেঞ্জেস, সেটা তোমরা এটা বুঝতে পারবা এবং এটা এক্সপ্লেইন করতে পারবা, সেটাও একটা কোর্স আউটকাম অফ দিস সিলেবাস। এন্ড ফাইনালি অ্যাপ্লাই নলেজ ফর ম্যানিপুলেশন অফ টেম্পারেচার, ড্রাইভিং ফোর্স and initial macrostructure for producing a wide range of final macrostructure of various multi-component system. ঠিক আছে, সো এটা হলো আমাদের মানে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল নিয়ে আলাপ করবো, যে তুমি যে নলেজটা গেদার করলা ইন জেনারেল অ্যাবাউট ফেজ ডায়াগ্রাম এন্ড ট্রান্সফরমেশন, সেটা তুমি কি করে অ্যাপ্লাই করবা, এবং এটার যে ফেজ ট্রান্সফরমেশনের যে ভেরিয়েবলস যেগুলো আছে সেই ভেরিয়েবলস গুলোকে কি করে কন্ট্রোল করবা, সো দ্যাট you can have a wide range of properties by of different of controlling the macrostructure in various systems. For example, আমরা স্টিলের নিয়ে আলাপ করব, আয়রন কার্বন সিস্টেম, আমরা অ্যালুমিনিয়াম নিয়ে আলাপ করব, অ্যালুমিনিয়াম সিলিকন সিস্টেম ফর এক্সাম্পল। আরেকটা আছে কপার সিস্টেমের মধ্যে আছে ব্রাস এবং ব্রোঞ্জ, মানে কপার জিঙ্ক সিস্টেম, কপার টিন সিস্টেম, সেটা আছে। এবং তার সাথে আমরা কিছু সিরামিক সিস্টেম নিয়ে আলাপ করব। সিরামিকের মধ্যে ফর এক্সাম্পল সিলিকা অ্যালুমিনিয়াম সিস্টেম, যদি আমরা শুধু বাইনারি ধরি, কপার সিলিকা সরি ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড সিস্টেম আছে। আর টার্নারি যদি কথা চিন্তা করি, তো ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম এক্সেট্রা। তো এই ধরনের কিছু কমার্শিয়ালি ইম্পর্টেন্ট মেটাল সিস্টেম এবং ম্যাটেরিয়াল সিস্টেম, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলাপ করব এবং সেখানে ভেরিয়েবল গুলো কি করে স্ট্রাকচারকে কন্ট্রোল করে
এবং ফেজ ট্রান্সফরমেশন কিভাবে আলটিমেটলি প্রপার্টিকে আমরা মডিফাই করি সেগুলো নিয়ে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আমরা রাখবো। সো these are the 4 course outcomes of this course, এবং তোমাকে আলটিমেটলি at the end of the day, end of the syllabus, তোমাকে এই 4টা পয়েন্টস নিয়ে মাস্টার হতে হবে। টেন্টেটিভ লেকচার ফরম্যাট কথা যদি চিন্তা করি, এখানে ভেরি ব্রিফলি আমি দিয়েছি। এখানে আমরা ইন্ট্রোডাকশনের জন্য 3টা ক্লাস প্ল্যান করব, এন্ড দেন থার্মোডাইনামিক্স এন্ড ফেজ ডায়াগ্রামস। এর মধ্যে থাকবে হলো যত ধরনের ফেজ ডায়াগ্রামস আছে, ইউনারি সিস্টেম, বাইনারি সিস্টেম, টার্নারি সিস্টেম, এবং পার্টিকুলারলি আমরা বাইনারি নিয়ে কথা বলবো বেশি বেশি করে। এবং সো কত ধরনের বাইনারি সিস্টেম আছে, সেখানে কি ধরনের বিভিন্ন ধরনের রিঅ্যাকশনস ক্যারিড আউট হয়, আইসোথার্মাল রিঅ্যাকশনস হয়, সো রিঅ্যাকশনস গুলো নিয়ে আমরা আলাপ করব, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা 2 থেকে 20 নম্বর ক্লাসের মধ্যে আমরা এবং থার্মোডাইনামিক্স পিছনে কি কাজ করে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এরপরে ডিফিউশন ইন সলিডস নিয়ে আমরা পড়বো 21 থেকে 25 নম্বর লেকচারে, এন্ড 26 থেকে 50 নম্বর লেকচারের মধ্যে আমরা নানাবিধ প্র্যাকটিক্যাল ডিফিউশন এন্ড ডিফিউশনলেস ট্রান্সফরমেশন, যেমন সলিডিফিকেশন। সলিডিফিকেশন ইজ একটা ডিফিউশনাল প্রসেস, তার মানে এটা সলিডিফিকেশন করতে গেলে টাইম লাগে, ঠিক আছে। মার্টেনসাইটিক ট্রান্সফরমেশন, স্টিলের মধ্যে মার্টেনসাইট ফর্ম করা, এটা একটা ডিফিউশনলেস ট্রান্সফরমেশন। সো নানাবিধ ট্রান্সফরমেশন, এবং এখানে ইন্টারফেসের ইম্পর্টেন্সটা, ইন্টারফেস কি করে বিহেভ করে, কিভাবে কাজ করে, সেটাও আমরা এই ফেজ ট্রান্সফরমেশনের মধ্যে পড়বো। তো এখানে আমরা বেসিক্যালি কিছু এক্সাম্পলস দেখব। সো এখানে তাহলে আবার বলি, থার্মোডাইনামিক্সের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ফেজ ডায়াগ্রামস, থার্মোডাইনামিক্স ফেজ ডায়াগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের ফেজ ডায়াগ্রাম ইনক্লুডিং ইউনারি, বাইনারি এবং টার্নারি, তারপরে ডিফিউশন সলিডস, এন্ড দেন কিছু এক্সাম্পলস অফ ফেজ ডায়াগ্রাম, ফেজ ট্রান্সফরমেশন। এই হলো আমাদের টেন্টেটিভ লেকচার ফরম্যাট। এইবার অবশ্য তোমরা কি দেখেছো কিনা, এই টার্মের টাইম শিডিউল দেখেছো কিনা, এইবার 13 সপ্তাহ ক্লাস হবে, ঠিক আছে। সুতরাং আমরা সেই জন্য আমাদের কোর্সকে আরেকটু রিফাইন করতে হবে। রেফারেন্স বুকস, টেক্সট বই কোনো কিছু নাই, রেফারেন্স বই প্রচুর আছে। আমরা যেটা যখন পড়বো সেটা আমরা ডিসকাস করব। আমরা ফেজ ডায়াগ্রাম রিলেটেড যে ইস্যুগুলো, সেটা মোস্টলি এটার মধ্যে আলাপ করব। এফসি ক্যাম্বেলের ফেজ ডায়াগ্রামস এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স, এইটা নাম দিয়েছি বিকজ এটা তোমরা ডাউনলোড করতে পারবা। এছাড়া আরেকটা বই আছে, খুবই কমন একটা বই, সেটা হলো এবনারের ইন্ট্রোডাকশন টু মেটালার্জি এন্ড ম্যাটেরিয়ালস, বইটার নাম। ভেরি সিম্পল ওয়েতে লেখা, যদিও এটা মেটালার্জিস্টদের জন্য না, এটা ফর নন মেটালার্জিস্ট, যার জন্য ভেরি সিম্পল ওয়েতে লেখা আছে, এবং ফেজ ডায়াগ্রামের পার্টটা খুব ডিটেইল লেখা আছে। সুতরাং বুঝতে গেলে তোমার জন্য এই বইটা খুবই কাজে লাগবে। পোর্টার এন্ড স্টার্লিং, যেটা ফেজ ট্রান্সফরমেশন ইন মেটালস এন্ড অ্যালয়েস, সারা দুনিয়াতে বাইরের জগতে এই বইটাই হলো টেক্সট বই হিসাবে ইউজ করে ফর ফেজ ডায়াগ্রামস এন্ড ট্রান্সফরমেশন। কিন্তু আমরা এটা খুব একটা ইউজ করবো না, বিকজ এটার মধ্যে এই থার্মোডাইনামিক্স পার্টটা অনেক বেশি এক্সটেন্সিভ। আমরা বলেছি থার্মোডাইনামিক্স আমরা কম পড়ার চেষ্টা করব, এটা আমাদের রেফারেন্স হিসেবে থাকবে, আমরা যতটা পারি এটা ইউজ করার চেষ্টা করব। ডিফিউশনের জন্য আলাদা বই লাগবে, কারণ ডিফিউশনের জন্য এই যে জেনারেল থার্মোডাইনামিক্স এর বই যেগুলো আছে সেখানে ডিফিউশনটা থাকে না, ঠিক আছে। ক্যালিস্টারের বই যেটা আছে, এটা একটা ইন জেনারেল একটা টেক্সট বই, এর মধ্যে সবকিছু আছে, এবং এখানে ডিভিশনও আছে, ফেজ ডায়াগ্রামও আছে, ফেজ ট্রান্সফরমেশনও আছে। তো তোমরা একটা জেনারেল আইডিয়া নিতে পারবা ক্যালিস্টারের বই যদি তোমরা ফলো করো। এগেইন এই বইটা ইন্টারনেটে পাওয়া যায়, ডাউনলোডেবল বই। রেডিলের বই, এটা ডাউনলোড করতে পাওয়া যায় কিনা, এটা একটু একটু অ্যাডভান্স লেভেলের, যদিও একেবারেই অ্যাডভান্স লেভেলের না। এগেইন রেডিল একটা ভালো সোর্স হতে পারে। তো আমরা যখন যে চ্যাপ্টারটা পড়বো, কোথা থেকে পড়বো সেটা অবশ্যই আমরা এক্সপ্লেইন করবো। স্যার, আপনি 2 নম্বর একটা বইয়ের নাম বললেন, ওটা আরেকবার একটু বলেন। 2 নম্বর হলো পোর্টার এন্ড স্টার্লিং, এখানে আছে যেটা। তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ তো? তার আগে আরেকটা বললেন না স্যার, ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা এবনারের বই, এবনার, ঠিক আছে, সিডনি ফ্র্যাঙ্ক এবনার, এবনার। আমাদের লাইব্রেরিতে এবনারের বই প্রচুর আছে, এবং নিউ মার্কেটে এই বইটা কিনতে পাওয়া যায়। এবং এটা যদিও আমি আগে পছন্দ করতাম না, যেহেতু এটা নন মেটালার্জিস্টদের জন্য, আমাদের জন্য আরো অ্যাডভান্স লেভেলের জানা দরকার, সেই জন্য আই উড প্রেফার এখানে 2 নম্বরে যেটা আছে
বা 5 নম্বরে যেটা আছে, এই বইগুলো মোটামুটি ট্রু রিফ্লেকশন করবে, মানে যে অ্যাডভান্স লেভেলে তোমাদের জানা দরকার সেগুলো এই লেভেলে আছে। কিন্তু তারপরও বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই 1 নম্বর এবং এবনারে যে বইটা বললাম, এবনারে বই 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 বললে চিনবে, ঠিক আছে? লাইব্রেরিতে খুঁজে পাবা, এটা এক সবুজ কালারের একটা বই। তো এই এফসি ক্যাম্বেলের মধ্যেও আমি খেয়াল করেছি এবনারে অনেক লেখাগুলো এখানে আছে। তো এই দুই বইটা মোটামুটি কাছাকাছি বই। এবনারকে ফলো করেছে কিনা অথবা ক্যাম্বেল এবনারকে ফলো করেছে কিনা আমি জানি না, খেয়াল করি নাই। এটা যেহেতু 2012 সালের বই, সুতরাং এটা এবনারকে দেখেই লিখেছে মনে হয়, কারণ অনেক সেন্টেন্স অনেক প্যারাগ্রাফ জাস্ট এবনার থেকে হুবহু কপি করা মনে হয়েছে। তো দুইটা বই কাছাকাছি আছে, তো দুইটা যে কোনো একটা। এই বইটা যেহেতু ইয়েতে পাওয়া যায়, ডাউনলোডেবল বই, সুতরাং এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবনারের বইটা আমি এখনো দেখি নাই, ডাউনলোড করতে কোথাও সোর্স খুঁজে পাইনি, সুতরাং তোমরা ইয়ের থেকে লাইব্রেরি থেকে এটা তোমরা কপি রেফারেন্স হিসেবে নিতে পারো। তো এই হলো আমাদের মোটামুটি আজকের লেকচার, যেটা আমরা একটা ব্রিফলি হাইলাইট তোমাদেরকে দিলাম। সেটা হলো আমাদের কোর্সের মধ্যে কি ধরনের জিনিসগুলো থাকবে। এগেইন আমি আবার বলি, যেহেতু আমি কোর্সটা প্রথমবারের মতো নিচ্ছি, এই কোর্সটার প্রতি লোভ আমার খুবই ছোটবেলা থেকে ছিল। ছোটবেলা বলতে মিন করছি যে যখন আমি জাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই তখন থেকে ছিল। কিন্তু এটা আমাদের প্রফেসর মোহর আলী স্যার পড়াতেন, এটা ওনার একটা পেড সাবজেক্ট, আমরা এটা পড়ানোর কোনো সুযোগই পাইনি, ঠিক আছে? তো এখন আমি সুযোগ পেয়েছি, সেই জন্য ফিউচারে আমি যে কয়দিন আছি থার্মোডাইনামিক্সের সাথে এই কোর্সটা আমি দুটো একসাথে পড়াবো। তো hopefully you bear with me, please bear with me, যেহেতু এটার মধ্যে আমার নতুন মানে আমার কোনো ধরনের কোনো লেকচার ডেভেলপ করা নাই, আমি ডিউ কোর্সের লেকচার ডেভেলপ করতে থাকবো। সো দেখি কি অবস্থা দাঁড়ায়, ঠিক আছে? এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য সাবজেক্ট? তো আবার বলি এটা একটা মাদার কোর্স, ঠিক আছে? তো এটা সম্বন্ধে তোমাকে জানতেই হবে, বুঝতেই হবে, ঠিক আছে? এটা থার্মোডাইনামিক্সের মতো এত কঠিন মনে হয় না অ্যাপারেন্টলি। এর মধ্যে কোনো ইকুয়েশন বলে কোনো কিছু নেই, ঠিক আছে? হয়তো ডিফিউশনের মধ্যে কিছু ছোট অল্প কিছু ইকুয়েশন আছে, আদারওয়াইজ এটা এগুলা সবই কনসেপচুয়াল, ঠিক আছে? ফেজ ডায়াগ্রাম জিনিসটাই একটা কনসেপচুয়াল জিনিস, ট্রান্সফরমেশনাল কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে? কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, এটা জানতে হবে, কারণ এর উপর বেস করেই তোমার পুরো সিলেবাস দাঁড়িয়ে আছে। ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করে ফেলবো। আমরা আজকে এই লেকচারে দেবো, সেকেন্ড লেকচারও আমরা এখানে দেবো না। আমরা আগামী সপ্তাহ থেকে ফুল ফ্লেজে অপারেশনে যাব। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে স্যার এই উইকে ক্লাস হবে না? বলো। মানে তাহলে কি স্যার এই উইকে ক্লাস হবে না? সরি সরি সরি, কি বলছো? তাহলে কি আর এই উইকে ক্লাস হবে না? এই তো বুধবার তো আমাদের ছুটি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, বুধবার ইউনিভার্সিটি বন্ধ। হ্যাঁ, বুধবার থাকলে পরে বুধবারই শুরু করতাম আমরা, কিন্তু বুধবার যেহেতু ক্লাস বন্ধ সেই জন্য বলছি যে আগামী সপ্তাহ থেকে, ঠিক আছে? আর একটা হলো ক্লাসের টাইমের ব্যাপারে যদি বলি, তোমরা যদি 8টার সময় হ্যাপি থাকো আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আর যদি মনে করো তোমরা ক্লাসের টাইম শিডিউল চেঞ্জ করবা, তাহলে পরে আমাকে জানাতে হবে। তোমরা আমার রুটিনটা দেখো, মাস্টার রুটিনের মধ্যে আমার রুটিন কোথায় কোথায় আছে সেটা অলরেডি গিভেন। আমার রুটিন দেখে তোমরা যদি চেঞ্জ করতে চাও, যেহেতু এই সেমিস্টারে আমি অনেক বেশি কোর্স নিয়েছি, থিওরি কোর্স আমার অনেক বেশি, যার কারণে আমি পরপর দুটো করে ক্লাস নিয়েছি, যাতে করে আমি একদিনে দুটো ক্লাস শেষ করতে পারি, যাতে দুই দিনে শেষ করা যায়। তো তোমরা যদি কোনো চেঞ্জ করতে চাও তাহলে পরে আমাকে পরপর দুটো ক্লাস দিতে হবে, তো 2 দিনে আমাকে শেষ করতে হবে। আবার বলি যে যেহেতু আমার এখানে মানে লেকচার নোট তৈরি করতে হবে, সুতরাং এইটার জন্য আমাকে সাফিসিয়েন্ট সময় দিতে হবে, যার জন্য আমি একটা দিন ফ্রি রেখেছি। সো আমাকে ওই ফ্রি ডে তোমার আমাকে এফেক্ট করবে না। মঙ্গলবার আমার ফ্রি ডে, ওই দিন কোনো কিছু ক্লাস দিবে না। অন্য যে কোনো দিন তোমরা যদি এটা চেঞ্জ করতে চাও ইউ ক্যান চেঞ্জ ইট, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আজকে শেষ করি। তোমাদের সিআর তো আগের মতোই আছে নাকি? জি স্যার, আগের টার্মে যারা ছিলেন তারাই আছে। ওকে, ঠিক আছে। খোদা হাফেজ তাহলে আজকে।